ক্যাম্পাসের মাঠে পা রাখতেই কিছু দূর লক্ষ্য করলাম চিকন চশমা পরা একটা মেয়ে 5জন ছেলেকে কান ধরে উঠবস করাচ্ছে। ব্যাপারটা আমার কাছে একটু হাস্যকরই লাগছে। মেয়েটি যেভাবে উঠবস করতে বলছে আর ছেলেগুলো মেয়েটির কথা শুনে বেকুবের মতো তাই করছে। তাদের সামনে গিয়ে কিছু একটা বলতে যাব, এর মধ্যে চিকন মেয়েটি বলে উঠল, এখানে কি? মেয়েটির দিকে একবার তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত সুন্দরী একটা মেয়ে নম্রভদ্র না হয়ে ক্যাম্পাসে এসে ক্ষমতার বড়াই দেখাচ্ছে। এর একটা বিহিত আমাকে করতেই হবে। আনমনে ভাবতেই মেয়েটি আমার ভাবান্ত চেহারা দেখে বলে উঠল, এই যে তামিল হিরো, এখন কি আপনাকেও কান ধরিয়ে উদ্বোস করাবো? আরে ধুর, ওদের মতো আমাকে গাধা পেয়েছেন? আপনি বললেন আর আমি কানে ধরে উঠবস করব, অত সোজা না। আর এই যে ভাইয়ারা, আপনারা এই চিকন প্রাণীর কথায় কান ধরে এত নাচানাচি করছেন কেন? আমার কথায় মেয়েটি 460 ভোল্টেজে রেগে গিয়ে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আর ছেলেগুলো ভয়ে প্রথমে দাঁড়ালো। কিছু একটা বলতে যাব, এর মধ্যে আচমকাই তারা দৌড়ে পালিয়ে গেল। তাদের কাণ্ড দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে আবার বলে উঠলাম, কি হলো ভাই, আপনারা এই চিকন প্রাণীকে এত ভয় পাচ্ছেন কেন? ভাই, আপনার কপালে আজ অনেক দুঃখ আছে, এই পালারে। তাদের মধ্যে একজন বলতেই সবগুলো একসঙ্গে দৌড়ে পালিয়ে গেল। এইদিকে আমি শুধু তাদের কাণ্ড দেখে অবাক হচ্ছি। চিকন একটা মেয়ে, একে দেখে আবার ভয় পেতে হবে নাকি? ফু দিলে বাতাসের আগে উড়ে যাবে। একেই না, আবার ভয় পেতে আনমনে ভেবে পিছনে তাকাতেই মেয়েটি রাগে গজগজ করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমাকে চিকন প্রাণীর সঙ্গে তুলনা করলি কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডাকবো না তো মোটা প্রাণী বলে ডাকবো? তোর সাহস তো দেখছি কম না, তুই আমাকে চিকন প্রাণী বলছিস? নে তার জবাব। মেয়েটি এই বলে আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই খপ করে তার হাত ধরে বলে উঠলাম, এই যে ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত তুলতে নেই? এতে ওইসব মেয়েদের হাজবেন্ড বাসর রাতেই মায়ের ভোগে চলে যায়। আফসোস, আপনিও সে ভুলটাই করতে যাচ্ছিলেন। চাপা মারা বন্ধ কর। তুই হয়তো আমাকে এখনো ভালোভাবে চিনতে পারিসনি। আমি কার বোন, একটু অপেক্ষা কর, এমনিই জানতে পারবি। দাঁড়া, সে ব্যবস্থাই করছি। এই বলে মেয়েটি রেগে মেগে একদম আগুন হয়ে হন হন করে চলে যেতে লাগলো। মেয়েটি রাগী হলেও যথেষ্ট সুন্দরী। তার সৌন্দর্য দেখে যে কোনো ছেলেই ক্রাশ খেয়ে যাবে। কিন্তু তার এই রাগী স্বভাবের জন্যই হয়তো কোনো ছেলে প্রপোজাল করতে পারেনি, যা বুঝলাম আর কি। এই রে, কথা বলার মাঝে নিজের পরিচয় বলতেই তো ভুলে গেছি। শুনুন তাহলে, আমি রনি হাসান, বাবা মার দ্বিতীয়তম সন্তান। মানে আমারও বড় ভাই আছে, বিয়ে শাদী করে, সে একদম সেট। আর আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় অটো পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ মিলেছে। ভাগ্য ভালো ছিল, এসএসসিতে নকল করে A+ পেয়েছিলাম, নয়তো এই জাহাঙ্গীরনগর আর চোখে পড়তো না। যাই হোক, বাদ দিন এসব কথা। তো পড়াশোনার সুবাদে আজই প্রথম ক্যাম্পাসে আসলাম। এসেই দেখুন কেমন ঝামেলার সম্মুখীন হতে হলো। এখানে যে অবস্থা দেখছি, চাপাবাজগিরি করেই চলতে হবে, নয়তো সবার হাতে নাগালে জড়িয়ে নাচাবে। এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বেঞ্চে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছিলাম। এর মধ্যে সে ছেলেগুলো এসে বলল, ভাই আপনার নাম কি? রনি হাসান, এবার প্রথম বর্ষের স্টুডেন্ট আপনারা। ও, তাহলে হয়ে গেল, আমরাও সেম ইয়ার। যাক, ভালোই হলো, অল্প সময়েই ক্লাসমেটদেরকে পেয়ে গেলাম। কিন্তু তখন ওই মেয়েটার কথায় আপনারা এত ভয় পাচ্ছিলেন কেন? সে কথাই তো বলতে এখানে চলে আসলাম। আপনি যার সঙ্গে ফাজলামো করলেন সে কে জানেন? না। ভাই, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। মেয়েটার সঙ্গে ফাজলামো করা আপনার মোটেও ঠিক হয়নি। মেয়েটির নাম হৃদিতা, আমাদের ক্লাসমেট, এই এলাকার টপ সন্ত্রাসী। সবাই ওর ভাইকে মুন্না সন্ত্রাসী বলে চেনে। আর আপনি আজ প্রথম আসছেন, তাই এইসব কিছু চক্র এখনো বুঝিনি। আস্তে আস্তে সব বুঝে যাবেন। তানভীরের কথাটি শুনে আমার তো শরীরটা রীতিমতো কাঁপা কাঁপা অবস্থা উপক্রম প্রায়। হিরোগিরি দেখাতে গিয়ে নিজেই ফেসে গেলাম। আনমনে ভাবতেই হঠাৎ সৌরভ বন্ধুর মহান উক্তিটা মনে পড়ে গেল, যে অবস্থায় থাকিস না কেন বন্ধু, কখনো নিজেকে বিলাই হিসেবে সবার সামনে উপস্থাপনা করবি না। প্রয়োজনে চাপাবাজগিরি করে হলেও নিজেকে বড় বানাবি, নয়তো সবার লাত্তি উষ্টা খেয়ে খেয়ে জীবন যাবে। কথাটা মনে রাখিস। সৌরভ বন্ধুর মহা উক্তিটা স্মরণ করে
তাদের উদ্দেশ্যে বলে উঠলাম, আরে ধুর, ও সন্ত্রাসী বোন হোক আর যাই হোক, এসবে রনি পরোয়া করে না। বিক্স যখন যা সামনে আসে তা খুব ভালো করে সামলে নিতে পারি। তোমরা শুধু একসঙ্গে থাকলেই হবে। সরি ভাই, আমরা এইসবের মধ্যে নেই। ধুর শালা, এত ভয়ে চললে কি ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে পারবি? এবার একটু দল বন্ধুকে শক্তিশালী কর, যাতে কেউ কিছু বললে তার জবাব দিতে পারি। নিলয়, তুই ঠিকই বলছিস। ক্যাম্পাসে আমরা নতুন আসছি, কেউ ঠিক মতো চিনেই না। এ অবস্থায় ক্যাম্পাসের ছোট বাচ্চারাও আমাদেরকে রেক দিতে বিন্দুমাত্র পিছপাও হবে না। সুতরাং আমি বলি কি, আমরা 6 একসঙ্গে দলবদ্ধ থাকাই উত্তম হবে। শফিকের কথায় বাকি 4 জনেও আমার দলে যোগ হয়ে গেল। শুরুতেই যে এতগুলো বন্ধু পেয়ে যাব ভাবতেই পারিনি। তাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিবার পর ক্লাসে এসে লক্ষ্য করলাম হৃদিতার সঙ্গে আরো 6-7 মেয়ে হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারলাম না ওর ভাই সত্যি অনেক বড় সন্ত্রাসী, যেভাবে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে হৃদিতা। আজ তো আমাকে জামাই আদর করবে দেখছি। ভয়ে ক্লাসরুমে প্রবেশ করতেই হৃদিতা সহ তার বান্ধবীরা স্ট্যাম্প নাড়িয়ে কাছে আসতে লাগলো। আর আমার সঙ্গে তানভীর, শফিক টফিক যাচ্ছিল, তারা সব ভয়ে পালিয়ে গেল। কিন্তু আমি পালাতে পারছি না। ভয় পাওয়া সত্ত্বেও নিজেকে সংযত রেখে উল্টো তাদের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, হাতে লাঠি, আন্দোলন করবেন নাকি? লাঠি দিয়ে তোর পুজো করব, দাঁড়া। আমাকে চিকন প্রাণী বলার স্বাদ মেটাচ্ছি। এই বলে হৃদিতা আমার উপরে লাঠি তোলা মাত্রই বলে উঠলাম। ক্লাসরুমের দরজার কাছে আসতেই লক্ষ্য করলাম হৃদিতা সহ আরো 6-7 জন মেয়ে হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে আমার সঙ্গে তানভীর, শফিক টফিক যা ছিল সব দূরত্বই কেটে পড়লো। চাপা যতই করি না কেন, আমারও তো একটা মান সম্মান বলতে কিছু একটা আছে। এখন যদি ওদের মতো আমিও কেটে পড়ি তো মান সম্মান তো যাবেই, তার সঙ্গে এতদিনের চাপাবাজগিরির সুনামটাও চলে যাবে। হৃদিতার দল দেখে ভয় পাওয়া সত্ত্বেও বুক ফুলিয়ে ক্লাসরুমে চলে আসলাম। হৃদিতা আমাকে দেখেই রাগে গজগজ করে স্ট্যাম্প হাতে নিয়ে এসে বলে উঠল, তখন আমাকে কি নামে যেন ডেকেছিস? আরেকবার বল দেখি। হৃদিতার কথার তোয়াক্কা না করে ওর পুরো গ্রুপের উদ্দেশ্যে বলে উঠলাম, কি ব্যাপার আপুরা, আপনারা সবাই দেখছি স্ট্যাম্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, খেলতে যাবেন নাকি? এই ফাজিল ছেলে, তুই হৃদিতাকে চিকন প্রাণী বলে সম্বোধন করেছিস কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডেকেছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তানিয়া, চেয়ে দেখেছিস কি এই তামিল হিরোকে স্ট্যাম্প দিয়ে ফুটার ফুট কয়েকটা দে, নয়তো আমি দিচ্ছি, দেখ। হৃদিতাই বলে স্ট্যাম্পটা হাতে শক্ত করে ধরে যেই আমার উপর তুলতে যাবে, খপ করে স্ট্যাম্পটা হাতে নিয়ে বলে উঠলাম, খবরদার, কেউ এই ভুলটা করবেন না। আমি কে তা আপনারা এখনো বুঝতে পারেননি, তাই তো? তো আপনি কে বলুন তো? মুন্না সন্ত্রাসীর ডানহাত কিংবা বন্ধু বলতে পারেন। এবার নিশ্চয়ই বুঝে গেছেন আমি কতটা খারাপ মানুষ। দিনে দুপুরে মানুষ কাটাকাটি করার অভ্যাস আমার আছে। সেদিক থেকে আপনারা সামান্য মশামাছি মাত্র। মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি, ছেলে হলে তো এতক্ষণ থাপড়ায়ে কানটা লাল করে ফেলতাম। বাম মেরে বলতেই হৃদিতার সব বান্ধবী স্ট্যাম্পগুলো ফেলে দিয়ে কিছুটা ভয়ার্ত চেহারায় প্রথম তানিশা বলে ওঠে, কি আপনি মুন্নার ভাইয়ার বন্ধু? হৃদিতা তো মুন্নার ওই বোন। এই হৃদিতা, বল না। জি হ্যাঁ, আইয়ার বন্ধু। জি হ্যাঁ, কিন্তু মুন্নার কাছে আমি যতটুকু শুনেছি আপনি অতি নম্র ভদ্র একটা মেয়ে, আর ক্যাম্পাসে এসে দেখছি তার পুরোই উল্টো। আচ্ছা, একটু অপেক্ষা করুন, মুন্নার কাছে ফোন দিয়ে ব্যাপারটা পুনরায় শুনছি। এই বলে পকেট থেকে ফোনটা বের করে এমনি কিছুক্ষণ ঘাটাঘাটি করে কানের কাছে নিতেই হৃদিতা প্রাণ জোড়ানো হাসি দিয়ে বলে উঠল, আপনি শুধু শুধু ভাইয়াকে ফোন করছেন। মুন্নার একটু বলি যে তার বোন ক্যাম্পাসে পড়াশোনার নামে তার ভাইয়ার ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। ভাইয়াকে বলার কি দরকার? সামান্য এই ব্যাপারই তো। নেক্সট টাইম কাউকে আর হেনস্থা করব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার যদি ক্যাম্পাসে কোনো ছেলেকে কান ধরে উঠবস করাতে দেখছি তো ওই দিন আপনাকেও ওখানে কান ধরে উঠবস করতে হবে। কথাটি অবশ্যই মনে রাখবেন। এবার আমি আসি উপর দিকে। এই হৃদিতা, আমাদের এখন কি হবে? কি হবে মানে? এই খবিশটার জন্য তো ক্যাম্পাসে কাউকে র্যাগিংও করতে পারবো না দেখছি। দাঁড়া, কালকেই ভাইয়ার কাছ থেকে শুনে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। যদি ভাইয়ার লোক হয়ে থাকে তো বেঁচে যাবে, আর যদি আমাদের বোকা বানিয়ে সব চাপা মেরেছে তোর খবর আছে। এইদিকে তোরা আমার কোন কালের বন্ধু রে? শালা আমাকে বিপদে ফেলে রেখে পালিয়ে এসে পড়ছিলি। কি করব বল,
অমন সন্ত্রাসীর বোনের সঙ্গে কি জেনে শুনে পাঙ্গা নেওয়া কি ঠিক হবে? যদি একবার মুন্না ভাইয়ের কাছে হৃদিতা তোর কিংবা আমাদের নাম নালিশ করে কি হবে একবার ভেবে দেখছিস? রাজুর কথা শুনে ইতিমধ্যে হাঁটু কাঁপা কাঁপা অবস্থা উপক্রম প্রায়। তারপরও নিজেকে সংযত রেখে বুক ফুলিয়ে বলে উঠলাম, আরে ধুর, হৃদিতা কিছুই বলতে পারবে না। ওকে আমি এমনভাবে চাপাবাজি চক্রে ফেলেছি, এতে কখনো আর ক্যাম্পাসে তার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই করবে না। তো কি এমন চাপা মারলি দোষ? বলছি, শুন তাহলে। বন্ধুর সঙ্গে আড্ডা শেষ করে বাসায় আসলাম। এসেও কেন জানি মেয়েটার রাগ মিশ্রিত চেহারাটাই বারবার ভেসে উঠছে। ইচ্ছা না থাকার পরেও তার কথাই ভাবতে ইচ্ছে করছে। আর সেটা কেন ইচ্ছে করছে তার মানে এখনো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এই মেয়ের ধারের কাছেও যাওয়া যাবে না। একবার যদি তার মুন্না ভাইকে আমার সম্বন্ধে কিছু একটা বলে তো সে আমাকে জিন্দা কবর দিয়ে দিবে। না বাবা, এসবের মধ্যে নিজেকে জড়ানো যাবে না। আমি পড়াশোনা করতে আসছি, সেটাই বরং করব। যেভাবে সে কাজ পরের দিন ক্যাম্পাসে চলে আসলাম। তানভীর, শফিক, রাজু কাউকেই পেলাম না। এদিক সেদিক তাকিয়ে দেখলাম হৃদিতাও নেই। দেখে চিন্তামুক্ত লাগছে। প্রফুল্ল মনে ক্যাম্পাসের মাঠে বসে আনমনে ফেসবুকে টাইম পাস করছি। এর মধ্যে হৃদিতা ও তার বান্ধবীদের নিয়ে আমার সামনে হাজির। কিছুটা একটা বলতে যাব, এর মধ্যে হৃদিতাই বলে উঠল, কিরে, কাল না ক্লাসরুমে খুব বড় গলায় বলেছিলি তুই ভাইয়ার ডান হাত? কই, ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করলে ভাইয়া বলল রনি নামে আমাদের দলে কোনো সন্ত্রাসীই নেই। এই রে, এত জলদি হৃদিতা ওর ভাইয়ের কাছ থেকে সব শুনে ফেলেছে? এখন তো চাপাবাজি করার কোনো সুযোগই নেই দেখছি। আনমনে ভাবতেই তানিয়া বলে ওঠে, আমাদের সঙ্গে ফাজলামো করার জন্য তোকে এখন ক্যাম্পাসে সবার সামনে কান ধরে 50 বার ওঠবস করতে হবে। নে, জলদি শুরু কর। 50 বার কান ধরে উঠবস করতে বলছে? মান সম্মান তো যাবেই, তার সঙ্গে বন্ধুদের কাছে হাসি তামাশার পাত্র হতে হবে। কিন্তু এখন কি কথা বলে কেটে পড়া যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব ভাবতেই হৃদিতা প্রচন্ড রেগে বলে, এখন তুই কান ধরবি নাকি ভাইয়াকে ডেকে এনে তোর রামধুলাই দিব? দেখুন, আপনারা আমাকে যত ধনীর পরিবারের ছেলে ভাবছেন, আমি তা না। গ্রামের সামান্য একজন কৃষকের ছেলে। এখানে অনেক সংগ্রাম করেই আমাকে আসতে হয়েছে। তবে কোনো অন্যায়ভাবে কাউকে হেনস্থা করতে দেখলে নিজেকে সংযত রাখতে না পারি না। অন্যের ঝামেলায় নিজেই জড়িয়ে যাই। কাল কিছুটা রেগেই আপনাকে দুই একটা ভুলভাল কথা বলছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই যে হৃদিতা ম্যাম, আপনি তো মুন্না ভাইয়ের বোন, চাইলে যে কাউকে মারধর ক্যাম্পাস থেকে বের করে দিতে পারবেন। আজ আমাকেও বলছেন ক্যাম্পাসে সবার সামনে 50 বার কান ধরে উঠবস করতে। আমার কৃষক বাবা যদি জানতে পারে তার ছেলে ক্যাম্পাসে সবার সামনে কান ধরে উঠবস করছে, তাহলে সে কতটা আঘাত পাবে একবার ভাবতে পারছেন? আপনার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের মতো অসহায় গরিব সাধারণ ছেলেকে অসম্মানের মুখে ফেলে দিয়ে না প্লিজ। সরি, আমাদের ভুল হয়েছে। আমরা আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি। আমিও এত কিছু বুঝে উঠতে পারিনি, সরি। যদি পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিন, আর না পারলে তাদের সঙ্গে অন্তত হেনস্থা কইরেন না প্লিজ। আমার ইমোশনাল ডায়লগ শুনে হৃদিতা, তানিয়া তারা দুজনেই প্রায় আধো কান্না। কথাগুলো কিভাবে বলছি তা আমি নিজেও জানি না। সেদিনকার পর থেকে হৃদিতাকে ক্যাম্পাসে কোনো ছেলেকে হেনস্থা করতে দেখিনি। যাই হোক, আমি তো হৃদিতাকে রীতিমতো পাশ কাটিয়ে চলছি। জেনে শুনে তো আর আগুনে পা রাখা সম্ভব না। এইভাবে কিছুদিন কেটে গেল। এর মধ্যে প্রায় সবার সঙ্গে প্রায় বন্ধুত্ব হয়েছে, কিন্তু হৃদিতার সঙ্গে বন্ধুত্ব করেনি। হৃদিতাও কখনো আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। তো একদিন ক্লাস শেষে গেটে এসে দাঁড়িয়ে ফোন ঘাঁটতেছি, হঠাৎ হৃদিতা এসে বলল, রনি, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? না, এমনি। ভাইয়ার কথা ভেবে ভয় পাও নাকি? এই এলাকার সবাই তো আপনার ভাইকে দেখে ভয় পায়, তাহলে আমি কেন পাবো না? ক্যাম্পাসে প্রথম যখন আসলে তখন তো হিরো হিরো ভাব ধরে চলেছ। তখনও তো জানতে আমি মুন্নার বোন, তারপরও দুষ্টুমি ফাইজলামি করেছ। তো এখন এমন হলো যে আমার সঙ্গে দেখা হলে কথাই বলছো না, পাশ কাটিয়ে চলে যাচ্ছ। তার মানে ভাইয়াকে দেখে তুমি একটু বেশি ভয় পাও। আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে ঝামেলায় পড়তে চাই না, সাধারণভাবে চলতেই বেশি পছন্দ করি। আমি মুন্নার বোন বলে ক্যাম্পাসে সবাই আমাকে পাশ কাটিয়ে চলে। আমিও না বুঝে তাদের সঙ্গে মিসবিহেভ করেছি, এতে তারা আমার ধারের কাছেও আসে না।
ওই দিন তোমার কথাগুলো শুনে আমি একদম পাল্টে গেছি। তা আমি খুব ভালো করে লক্ষ্য করেছি। বাহ, তুমি আবার আমাকেও ফলো করো? হুম। না মানে ক্লাসমেট হিসেবে ওইটুকু ফলো করার অধিকার আমার আছে। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? হুম, অবশ্যই, কিন্তু ভয় পাবার কিছু নেই। ভাইয়া সন্ত্রাসী হলেও কখনো আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করে না, বুঝলে? ও আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? ওকে। হৃদিতার সঙ্গে এভাবে বন্ধুত্ব হয়ে যায়, সেই সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টেও। ক্যাম্পাসে থাকলে তো আড্ডা হতোই, বাসায় থাকলে মেসেঞ্জারে কথা হতো। কিছুদিনের মধ্যে হৃদিতার সঙ্গে যে এত গভীর বন্ধুত্ব হয়ে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। তা চলুন এবার ক্যাম্পাসে ঘটনায় যাওয়া যাক। ক্লাসে মনোযোগ সহকারে স্যারের লেকচার শুনছি। হঠাৎ পিছন দিকে সরাতেই লক্ষ্য করলাম হৃদিতা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। চোখ ইশারা দিয়ে বললাম, আমার দিকে তাকিয়ে আছেন কেন? হৃদিতা মাথা নাড়িয়ে বলল, না, এমনি। হৃদিতার কাণ্ড দেখে আনমনে হেসে আবার স্যারের লেকচারে মনোযোগ হলাম। ক্লাস শেষে মাঠে নিলয়, রাজু, শফিকদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি। এর মধ্যে হৃদিতা এসে বলল, রনি, তুই ফ্রি আছিস? কেন? না মানে তোকে নিয়ে একটু শপিং মলে যেতাম আর কি। আমাকে নিয়ে গেলে তোর লাভ হবে না, উল্টো আমাকে খাওয়াতে হবে, বুঝছস? ঠিক আছে, তুই যা খেতে চাস তাই খাওয়াবো এবং তোকে সারপ্রাইজও দিব। এখন বল, আমার সঙ্গে যাবি নাকি লসের খাতায় নিজের নামটা বসাবি? কোনটা? কি সারপ্রাইজ দিবি? তা আমার সঙ্গে গেলেই বুঝবি। আচ্ছা চল চল, দেরি হয়ে যাচ্ছে। বাহ, সারপ্রাইজের কথা শুনে আড্ডা থেকে চট করেই উঠে পড়লি দেখছি। তুই যাই বলিস না কেন, সারপ্রাইজ পেতে আমার প্রচুর ভালো লাগে। জি, এবার চলুন। রাস্তায় এসে হৃদিতা নিজের প্রাইভেট কারে না উঠে রিকশায় থামালো। দেখে বলে উঠলাম, তোদের গাড়ি থাকতেই তুই রিকশা থামালি কেন? রিকশায় করে যেতেই আমার ভালো লাগে, তাই রিকশা থামালাম। ও এই ব্যাপার। রিকশায় দুইজনেই উঠার পর আমার কেন জানি হৃদিতার পাশে বসে থাকতে সংকোচ বোধ হচ্ছে। আর এইদিকে হৃদিতাও আমার হাত জড়িয়ে ধরে রেখেছে। দেখে ফাইজলামো করে বলে উঠলাম, আমরা দুইজন দুই রিকশায় গেলেই বেশি ভালো হতো। দুই রিকশা কেন? না মানে তুই যেভাবে আমার হাত জড়িয়ে ধরে রেখেছিস, এতে বাহিরের মানুষজন দেখে ভাবছে আমরা স্বামী স্ত্রী রিকশায় করে ঘুরছি। এই কথা বলা মাত্রই হৃদিতা আমার হাত ছেড়ে দিয়ে লজ্জামাখা সুরে বলে উঠল, ফাইজলামো করিস না তো। ফাইজলামো কই করলাম, সত্যিই তো কইলাম। তুই সব সময় একটু বেশি, তাই না? না, আগে ঠিক বেশি বুঝতাম না, তবে ইদানিং শুরু করেছি আর কি। অত বেশি বোঝা ভালো না চান্দু। জি। এইভাবে হৃদিতার সঙ্গে দুই এক কথা বলে শপিং মলে আসলাম। আমি আমার মতো ফোন ঘাঁটতে লাগলাম। হৃদিতা আমার হাতে ফোনটা দেখে রাগান্বিত হয়ে বলে ওঠে, সারাক্ষণ শুধু ফোন নিয়েই থাকতে হবে নাকি? তোকে নিয়ে আসলাম এক কাজে আর তুই করছিস কি? তুই তো জানোসই আমার চয়েস বেশি একটা ভালো না। ভালো হতে হবে না, তুই আমার পাশে থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে চল। হৃদিতার আচরণে আমি তখনই অবাক হলাম যখন ওর কোনো কিছু না কিনে বলল, রনি, এই পাঞ্জাবিটা দেখ তো কেমন। তোর বয়ফ্রেন্ডকে গিফট করবি তো নিয়ে নে, একদম ফাটাফাটি হবে। তুই না সবসময় বেশি বুঝিস। ভেবেছিলাম পাঞ্জাবিটা তোকে গিফট করব, এখন আর করবই না। আরে রেগে যাচ্ছিস কেন? মজা করে কথাটা কইছি, বিশ্বাস কর। ফাজিল একটা। এই বলে হৃদিতা আমার হাতে পাঞ্জাবি তুলে দিল। ব্যাস, আমিও খুশি মনে পরিধান করে নিলাম। হৃদিতা আমার পরনে পাঞ্জাবি দেখে মুগ্ধ হয়ে বলে উঠল, পাঞ্জাবিতে তোকে দারুণ মানিয়েছে দেখছি। সত্যি ভালো লাগছে নাকি পাম দিচ্ছিস? সত্যি অনেক ভালো মানিয়েছে। এখন চল, রেস্টুরেন্টে খেতে যাব। তোর জন্য কিছু কিনলি না? আর একদিন কিনবো, এখন চল রেস্টুরেন্টে খেতে যাব, অনেক ক্ষুধা লাগছে। হৃদিতার আচরণে কিছুই বুঝতে পারলাম না। শপিং মল আসলো ওর দরকারে, এসে আমাকে পাঞ্জাবি গিফট করলো, নিজের জন্য কিছুই কিনলো না। যাই হোক, আমাকে পাঞ্জাবি গিফট করেছে, এতেই আমি খুশি। তারপর হৃদিতা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। প্রফুল্ল মনে খাবারগুলো খাচ্ছি। হঠাৎ 5-6টা প্রাইভেট কার রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টে যা লোকজন ছিল সব আস্তে আস্তে বের হয়ে গেল। তাদের কাণ্ড দেখে আমার খাবারগুলো গলায় নামছে না। থতমত খেয়ে হৃদিতাকে জিজ্ঞেস করলাম, প্রাইভেট কারে কে আসছে রে? কে আবার? আমার ভাইয়া এসেছে। এটা কিন্তু ঠিক না হৃদিতা, তোর ভাই কেন এখানে আসবে? হৃদিতা আমার ভয়ার্ত চেহারা দেখে বলে উঠল, রেস্টুরেন্টে খেতে আসছে হয়তো। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো নাচবো? যদি একবার এখানে আসে তখন? আসবে মানে এসে পড়েছে, ওই দেখ
ভাইয়া এদিকেই আসতেছে। হাই ভাইয়া। রিদিতা, তুই খাওয়া দাওয়ার প্রতি এত বেখালিভাবে চলাফেরা করস কেন? সকালে এত করে বললাম ব্রেকফাস্ট করে যেতে, আমার কথা না শুনে এখানে রেস্টুরেন্টে এসে খাচ্ছিস। মানে ভাইয়া তুমি হঠাৎ এখানে? তোকে ফলো করে এখানে আসছি। কখন থেকে লক্ষ্য করছি এই ছেলে শপিং মল থেকে রেস্টুরেন্ট পর্যন্ত তোর সাথেই আছে। কে এই ছেলে? এই ছেলে তোর নাম কি? মুন্না ভাইয়ের গম্ভীর কণ্ঠ আওয়াজ শুনে অনেকটাই ভয় পেয়ে গেলাম। আগে থেকেই মুন্না ভাইকে ভয় পেতাম, আজ আরও রেস্টুরেন্টে রিদিতার সঙ্গে ঘুরতে দেখছে। আজ নিশ্চিত আমাকে মেরে ফেলবে। এসব ভেবে মুন্না ভাইয়ের কথার উত্তর দিবার আগেই মুন্না ভাই ধমক দিয়ে বলে উঠল, এই ছেলে তোর নাম কি বলছিস না কেন? ইয়ে মানে আমার নাম রনি হাসান। তো রিদিতার সঙ্গে রেস্টুরেন্টে কেন? রিদিতা ওর ভাইয়ার রাগান্বিত হওয়া দেখে স্বাভাবিক করার জন্য বলে ওঠে, ভাইয়া তুমি রেগে যাচ্ছ কেন? রনি তো আমার শুধুমাত্র বন্ধু, এছাড়া কিছুই না, বিশ্বাস করো প্লিজ। ও, এ কথা আগে বলবি তো। শুধু শুধু আমাকে রাগিয়ে দিয়েছিলি। ভেবেছিলাম এই ছেলে তোকে কথার জালে ফাঁসাচ্ছে। না ভাইয়া, তেমন কিছুই না। রনি খুব ভালো ছেলে, এছাড়াও ও আমার খুব ভালো বন্ধু। ও আচ্ছা, সরি ব্রাদার, আমার আসলে মাথা ঠিক থাকে না। কখন কাকে কি বলে ফেলি তা আমি নিজেও জানি না। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি বরং বাসায় চলে যাই, মাথাটা খুব ব্যথা করছে। আর ছোট ভাই, তুমি কিছু মনে করো না। ইটস ওকে ভাইয়া। মুন্না ভাই এ বলে চলে গেল। এইদিকে আমার হাঁটু কাঁপা কাঁপা অবস্থা, গলা শুকিয়ে যাচ্ছিল। ভয় কাকে বলে এই মুহূর্তে খুব ভালোই বুঝতে পারছি। মাফিয়ার বোনের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানে আগুনে পা রাখা, সমান কথাই আনমনে ভেবে যাচ্ছি। এর মধ্যে রিদিতা বলে উঠল, সরি রে ভাইয়া, আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। ভেবেছে তোর আর আমার মধ্যে কিছু একটা চলছে। ভাইয়ার কথায় তুই মন খারাপ করিস না, বাসায় গিয়ে তোর হয়ে ভাইয়াকে আমি বকে দিব, ঠিক আছে? রিদিতার কথার তোয়াক্কা না করে বলে উঠলাম, এখন আমাকে মেসে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যাবি, তার আগে খাবারটা শেষ কর। না রে, আজ খেতে ইচ্ছে করছে না। কি আর করার, চল তাহলে। রাস্তায় এসে 2 রিক্সা ডাকতেই রিদিতা বলে উঠল, 2 রিক্সা ডাকছিস কেন? ইয়ে মানে আমার একটু এমার্জেন্সি, নীলের ওখানে যেতে হবে, তুই বরং বাসায় চলে যা। রিদিতা আমার ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, মেসে গিয়ে আমাকে ফোন দিস। ওকে। রিদিতাকে অন্য রিক্সায় পাঠিয়ে কেমন জানি শান্তি শান্তি লাগছে। এতক্ষণ তো পুরো ভয় ছিলাম। এতদিন এলাকার লোকজনের কাছ থেকে শুনে আসছি, আজ নিজেই দেখলাম কথা বলার মাঝে হুট করে রেগে যায়। দিনে দুপুরে মানুষজন মেরে ফেলতে যে পরোয়া করে না। যদি কোনো ভুল ত্রুটির জন্য মুন্না ভাই আমাকেও আক্রমণ করে তখন তো আমি শেষ। তার থেকে রিদিতার সঙ্গে বন্ধুত্বই শেষ করতে হবে। জেনে শুনে বিপদের মুখে পা রাখা মোটেও আমার জন্য কাম্য হবে না। যেই ভাবা সেই কাজ। যোগাযোগের মাধ্যমেগুলোতে এক এক সবগুলোতেই রিদিতাকে ব্লক করে দিলাম। উপর দিকে ভাইয়া তুমি কিন্তু কাজটি মোটেও ঠিক করনি। আরে বাবা, সরি বলেছি তো। সরি বললে কি হবে, ও তো তোমাকে এমনি অনেক ভয় পায়, আজ আবার তুমি ওকে শাসিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে তোর ফ্রেন্ডকে বলে দিস ভাইয়া যে কাজটি করেছে তার জন্য সে অনুতপ্ত এবং সরিও বলেছে। এবার ঠিক আছে? ওকে ভাইয়া, আমি এক্ষুনি মেসেঞ্জারে বলে দিচ্ছি। রিদিতা এই তার রুমে চলে গেল। ল্যাপটপ ওপেন করে মেসেঞ্জারে টেক্সট দিতে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আমাকে ব্লকে রেখেছে কেন? দাঁড়া, ফোন দিয়ে এখনই তোর 12টা বাজিয়ে দিচ্ছি। এই বলে ফোনটা বের করে কল দিল, কিন্তু ওপাশ থেকে ব্যস্ত দেখালো। হতাশ হয়ে ফোনটা বালিশের উপর ফেলে দিতে যাবে, হঠাৎ মেসেজের শব্দ পেয়ে রিদিতা তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনে তাকিয়ে লক্ষ্য করে অচেনা নাম্বার থেকে একটি মেসেজ আসছে। আগ্রহ নিয়ে পড়তে লাগলো, রিদিতা, তুই হয়তো আমার উপর এখন ভীষণ রেগে আছিস, কেননা অকারণে একটা মানুষকে যোগাযোগের মাধ্যম থেকে ব্লক করে রাখা তা সত্যি রাগান্বিত হওয়ার একটা ব্যাপার। সে জায়গা থেকে তুই মোটেও ব্যতিক্রম নস। যাই হোক, এবার মূল কথায় আসি। তুই তো জানিস আমি অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। বাবা মারও কঠোরতম নিষেধ ক্যাম্পাসে যেন কোনো প্রকার ঝামেলা না পাকায়। এছাড়া তুই তোর ভাইয়ের রাগ সম্পর্কে ভালোই জানিস, কখন কি থেকে কি করে ফেলে তা সে নিজেই জানে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক এখানেই শেষ। ক্যাম্পাসে দেখা হলেও প্লিজ আমার সঙ্গে কোনো প্রকার কথা বলতে আসিস না। আল্লাহ হাফিজ, ভালো থাক। রিদিতা মেসেজটি পড়ে এতটাই রাগ উঠে যায় যে রনিকে সামনে পেলে সে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে।
অনেকটা রেগে আনমনে বলে ওঠে, বন্ধুত্ব নষ্ট করার খুব শখ হয়েছে তাই না? কাল ক্যাম্পাসে তোকে মজা দেখাচ্ছি। এইদিকে হৃদিতার কাছে মেসেজটি পাঠিয়ে কাজটা কি ভুল করলাম? না, ভুল কিছু করিনি। যা করেছি একদম ভালোই করেছি। মাফিয়ার বোনের সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা ঠিক হবে না, এসব ভেবেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের পর্ব শেষ করে মার সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বললাম। মনটাও কেমন জানি ফ্রেশ হয়ে গেল। তারপর প্রতিদিনকার মতো ক্যাম্পাসে আসলাম। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলাম ক্লাস শুরু হতে প্রায় 20 মিনিট সময় বাকি আছে। টাইম পাস করার জন্য ফেসবুক ঘাঁটতে ব্যস্ত হয়ে গেলাম। ফেসবুকে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ কে জানি ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কিছু দূরে ফেলে দিল। সামনে তাকিয়ে দেখি হৃদিতা প্রচণ্ড রেগে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে মাটি থেকে ফোনটা হাতে নিতে যাব, এর মধ্যে হৃদিতা বলে উঠল, কাল রাতে মেসেজে তুই এসব কি লিখেছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে। হৃদিতা, একটু বোঝার চেষ্টা করো। তোর ভাই এমনি অনেক রাগী। কেউ যদি তোর কাছে আমার নামে ভুলভাল কান পড়া দেয় তো তোর ভাই আমাকে খুন করে ফেলবে। আমি এত কিছু বুঝি না, তুই আগে যেমন ছিলি তেমনই থাকবি। সরি হৃদিতা, পারবো না। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হৃদিতার কথায় নিশ্চুপ হয়ে ওখান থেকে সোজা ক্লাসরুমে আসলাম। হৃদিতাও আমার পিছনে চলে আসলো। সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই, নিশ্চুপ হয়ে সিটে বসে আছি। নিলয়, তানভীর, শফিক, রাজু এক এক করে সব স্টুডেন্ট ক্লাসে চলে আসলো। আমারও কথা বলার মতো মানুষ পেয়ে গেলাম। উপর দিকে হৃদিতা শুধু আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। একবার হৃদিতার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলাম। এইভাবেই হৃদিতাকে ইগনোর করতে লাগলাম। এখন হৃদিতা আগ বাড়িয়ে কথা বলতে আসলেও কোনো একটা কাজের বাহানা দেখিয়ে ওখান থেকে সরে যেতাম। এক প্রকার হৃদিতাকে পাশ কাটিয়ে চলতাম আর কি। হঠাৎ একদিন হৃদিতা আমার ম্যাচে এসে বলতে লাগলো, রনি, তুই কিন্তু আমাকে রীতিমতো এড়িয়ে চলছিস, যা আমার একটুও ভালো লাগছে না। প্লিজ আগের মতো হয়ে যা। হৃদিতাকে আমার ম্যাচে দেখে থতমত খেয়ে বলে উঠি, হৃদিতা তুই হঠাৎ আমার ম্যাচে? তোর তো ভাব বেশি, ক্যাম্পাসে কথার সময় নেই, তাই মেসে চলে আসলাম। লোকজন তোকে আমার ম্যাচে দেখলে অনেক বড় অসম্মানের মুখে পড়তে হবে। হৃদিতা প্লিজ তোর বাসায় চলে যা। আমি বরং তোর সঙ্গে কাল ক্যাম্পাসে কথা বলবো। আগে আমার প্রশ্নের জবাব দে, তুই আগের মতো ফ্রেন্ডলি ভাবে চলবি, হ্যাঁ অথবা না? আগের মতো ফ্রেন্ডলি ভাবে চলা আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারছিস না কেন? তুই তাহলে আমার কথা শুনবি না, তাই তো? আমার নীরবতায় দেখে হৃদিতা বলে ওঠে, এবার তোর সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে, যা তুই কল্পনাও করতে পারবি না। যেই ভয়ে তুই আমাকে পাশ কাটিয়ে চলছিস, সেই ভয়টাই তোকে সারা জীবন পেতে হবে। সেই ব্যবস্থা করছি, তার প্রস্তুতি নিয়ে নে। হৃদিতার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। সারা জীবন ভয় থাকতে হবে মানে ও কি বোঝাতে চাইলো? যাই হোক, ওর কথা ভেবে সময় নষ্ট করার কোনো মানেই নেই। তবে একটা বিষয় বুঝতে পারছি না, আমি ওর সঙ্গে কথা কিংবা বন্ধুত্ব না রাখলে কিংবা যায় আসে? আমার মতো তো আরো অনেক ফ্রেন্ডই তো আছে। এর মধ্যে একমাত্র আমি পাশ কাটিয়ে চললে ওর কি সমস্যা? হয়তো হৃদিতা আমাকে ভালো বন্ধু ভাবে, হুট করে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করায় মানতে পারছে না। অপরদিকে হৃদিতা বোন, কান্না করছিস কেন? মুন্নার কথাটি শুনে হৃদিতা আরো জোরে কান্না করে বলে ওঠে, খবরদার আমার সঙ্গে ভুলেও কথা বলতে আসবা না। মুন্না হঠাৎ তার বোনের অভিমান দেখে থতমত খেয়ে যায়। হঠাৎ আবার কি এমন হলো যে কান্না করছে? আনমনে ভেবে মুন্না বলে, আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো নাকি? শুধুমাত্র তোমার জন্য আমার বন্ধু বান্ধব কেউ কাছে ঘেঁষতে পারে না। ওই দিন রনিকে একটু শাসিয়েছ দেখে ও আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়, চোখ তুলে তাকানোর সাহসটুকুও পায় না। আমি আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও পাশ কাটিয়ে চলে যায়। ও এই ব্যাপার, রনি কথা বলে না দেখে কান্না করছিস? কান্না করবো না তো কি করবো? ও আমার এত ভালো একটা বন্ধু হুট করে কথা বলা বন্ধ করেছে, এতে কি আমার খারাপ লাগে না? হ্যাঁ অবশ্যই খারাপ লাগবে, তবে তার জন্য যে কান্না করতে হবে এমন তো কোনো কথা না। তোর ফ্রেন্ড আরো অনেকেই আছে, তাদের কথা ভেবে মন খারাপ করে বসে থাকতে তো কখনো দেখিনি। আজ যে চোখের জল দেখছি, এই কান্নার পিছনে অবশ্যই কোনো রহস্য জড়িয়ে আছে, যা আমি জানি না, তাই তো? মুন্নার সন্দেহজনিত কথা শুনে হৃদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে,
ভাইয়া তুমি কোন রহস্যের কথা বলছো? আমি মাফিয়া সন্ত্রাসী হতে পারি ঠিকই, কিন্তু দিন শেষে আমারও পরিবার পরিজন বলতে কে একজন আছে যার মূল্য পৃথিবীর সবচেয়ে আমার কাছে বেশি। কে সেই মানুষ জানিস? না ভাইয়া। এটা হলো আমার ছোট বোন রিদিতা, যাকে সেই ছোটবেলা থেকে এই বুকে আদর যত্ন করে বড় করেছি। সেই সঙ্গে তার চাওয়া পাওয়া পূরণ করতে ত্রুটি রাখিনি। আজ সেই বোন কান্না করছে শুধু একটা বন্ধুর জন্য। আচ্ছা, তোকে কটা প্রশ্ন জিজ্ঞেস করব, তার সঠিক উত্তর দিবি, লুকাবি না, কেমন? ওকে ভাইয়া। প্রথম প্রশ্ন হলো, তুই কি রনিকে ভালোবাসিস? না, ভালোবাসি না। তাহলে তার জন্য কান্নাকাটি করছিস কেন? রনিকে আমি ভালোবাসি না, তবে ওর সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। সবকিছুতেই খারাপ লাগা কাজ করে। ও যখন আমাকে পাশ কাটিয়ে চলে তখন কেন জানি এমনিই কান্না পায়। এমনটা যদি হয়ে থাকে তো তুই নিশ্চিত ওই ছেলেটার প্রেমে পড়েছিস। এর জন্য তার এড়িয়ে চলাটা সহ্য করতে পারছিস না। ভয় পাবার কারণ নেই। তুই শুধু একবার তোর মনের কথা আমাকে বল। তোদের বিয়ে আমি নিজ হাতেই দিব, একটু ভেবে দেখ। মুন্নার কথা শুনে হৃদিতা লজ্জিত হয়ে হাসি মুখে রুম ত্যাগ করল। হৃদিতার আচরণে তার ভাইও বিষয়টি বুঝতে পিছুপা আর হলো না। এইদিকে, মামা, আপনার এখান থেকে বিকাশে টাকা তোলা যাবে কি? হ্যাঁ অবশ্যই, এই এজেন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দাও। ওকে, বিকাশ থেকে টাকা তুলে মানি ব্যাগে রাখতে যাব। এর মধ্যে প্রাইভেট কারে কয়েকজন লোক নেমে এসে আমার উদ্দেশ্যে বলে ওঠে, আপনার নাম কি রনি হাসান? তাদের কথা শুনে থতমত খেয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমরা মুন্না ভাইয়ের লোক। তো আমাকে এখানে ইন্টারফেস করছেন কেন? তা আপনি মুন্না ভাইয়ের কাছে গেলেই বুঝতে পারবেন। এখন কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। সরি ভাই, অকারণে মুন্না ভাইয়ের ওখানে যেতে আমি ইচ্ছুক না। তাছাড়া মুন্না ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতাও নেই যে তার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনারা ভাই এবার আসতে পারেন। এখন আপনি ভালোই ভালোই গাড়িতে ওঠেন তো সম্মানের সহিত আমাদের সঙ্গে যেতে পারবেন, নয়তো জোর করে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমরা বাধ্য হব। লোকগুলোর কথা শুনে হাঁটু রীতিমতো কাঁপতে শুরু করলো। মুন্না ভাই আমাকে ডাকছে, তার মানে হৃদিতা নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছে। আনমনে ভাবতেই লোকগুলো ধমকের সুরে বলে ওঠে, আপনি যাবেন নাকি তুলে নিয়ে যাব? থাক ভাই, তুলে নিয়ে যেতে হবে না, আমি স্বইচ্ছায় আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। বাধ্য হয়ে মুন্না ভাইয়ের বাসায় আসলাম। মনে মনে হাজারো ভয় লাগা কাজ করছে। হৃদিতাও মেসে গিয়ে আমাকে শাসিয়ে আসছে। আজ মুন্না ভাই হাত থেকে রক্ষা নেই। আনমনে এসব ভাবতেই মুন্না ভাই সিঁড়ি বেয়ে নামতেই যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কিরে, তোর সাহস দেখছি অনেক বেড়ে গেছে। ইয়ে মানে ভাইয়া, আপনি কি বলতে চাচ্ছেন? একটু অপেক্ষা কর, সবই বুঝতে পারবি। মুন্না ভাইয়ের কথায় ভয়ে গলা একদম শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ আর নিজেকে বাঁচাতে পারবো না। এখন শুধু হৃদিতার উপর রাগ হচ্ছে। ও তো জানতোই এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। এসব জেনে শুনে আমাকে বিপদের মুখে ফেলে দিল। তারপর ভেবে নিলাম, আজ মুন্না ভাইয়ের হাতে মরতেই যখন হবে, তাহলে এত ভয় পেয়ে লাভ কি? এসব ভেবেই বলে উঠি, ভাই, আমি খুব সাধারণ একজন মানুষ। এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তাছাড়া আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতাও আমার নেই। তাহলে এখানে আমাকে আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য অবশ্যই আছে, একটু অপেক্ষা কর, সব বুঝিয়ে দিচ্ছি। মুন্না ভাই এই বলে হৃদিতাকে ডাক দিল। হৃদিতাও সঙ্গে সঙ্গে এসে পড়ল। আমাকে দেখেই হাসি উজ্জ্বল চেহারা উপস্থাপনা করে মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া ডেকেছো কেন? এই ছেলেটার নাম কি রনি? হ্যাঁ ভাইয়া। একেই তো ভালোবাসিস? হুম। হৃদিতার সঙ্গে কথা শেষ করে মুন্না ভাই আমাকে উদ্দেশ্যে বলে, রিদিদাকে শুধু ভালোবাসিস নাকি বন্ধুই ভাবিস, কোনটা? মুন্না ভাইয়ের কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবাক প্লাস ভয় নিয়ে বলি, ভাইয়া আপনি ভুল ভাবছেন। হৃদিতাকে আমি ভালোবাসি না, শুধুই বন্ধু ভাবি। হৃদিতা, তুই চুপ আছিস কেন? ভাইয়াকে সবকিছু বল। এত ভয় পাবার কি আছে? ভাইয়াকে বলে দে তুই আমাকে ভালোবাসিস। হৃদিতার কাছ থেকে এ কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ার উপক্রম প্রায়। কি বলছে? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? হৃদিতা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের মাঝে কখনো ভালোবাসার সম্পর্ক ছিল না, বন্ধুত্বর সম্পর্কই ছিল। আজ হঠাৎ এসব উল্টাপাল্টা কথা বানিয়ে বলছিস কেন? কি? আমি বানিয়ে বলছি তুই আমায় ভালোবাসিস না? আচ্ছা ঠিক আছে, তোকে আমায় ভালোবাসতে হবে না। হৃদিতা এই বলে ছোট বাচ্চাদের মতো কান্না করে তার রুমে চলে গেল। এইদিকে হৃদিতার চোখের জল দেখে মুন্না ভাই রাগান্বিত হয়ে আমার শার্টের কলার চেপে ধরে বলে ওঠে,
আমার বোনের চোখের জল দেখলে আমার মাথা ঠিক থাকে না। ইচ্ছা করছে তোকে এখানে শেষ করে দেই। ভাই, আপনি বিশ্বাস করুন, আমার আর রিদিতার মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। ও বানিয়ে এসব বলছে। রিদিতা শুধু আমার বোন না, ও আমার মেয়ের মতো। ছোট থেকেই যখন যা চেয়েছে তাই এনে দিয়েছি। এবারেও তার আবদার আমি পূরণ করব, আর তা এই 2 দিনের মধ্যেই। জয়নাল, বিয়ের সমস্ত আয়োজন প্রস্তুত কর, কালকে এদের বিয়ে সম্পন্ন করব। জি আচ্ছা ভাই, আমি বরং এখনই ডেকোরেশন এবং লাইটিংয়ে পুরো বাড়ি আলোকিত করার ব্যবস্থা করছি। মুন্না ভাইয়ের কাছ থেকে বিয়ে নামক শব্দটি শুনে পায়ের নিচে মাটি যেন সরে গেল। পরিশেষে মাফিয়ার বোনকে বিয়ে করতে হবে না, কোনোভাবে সম্ভব না। এই বিয়ে আমি করতে পারবো না। আনমনে ভেবেই বলি, ভাইয়া আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রিদিতাকে আমি বিয়ে করতে পারবো না। মুন্না ভাই রাগান্বিত সুরে বলে ওঠে, ছোট ভাই, এত বেশি বুঝো না। হিতে নিজের জীবনটাই কিন্তু হারাতে হবে। এবার মনের মধ্যে ভয় ঢুকে গেল। নিমিষেই চুপ হয়ে গেলাম। সন্ত্রাসীর পালাই পড়েছি। তাদের কথার প্রতিবাদ করলেই নিশ্চিত জীবন হারাতে হবে। তার থেকে চুপ করে থাকাই শ্রেয়। ও একদিন পর বিয়ের সকল নিয়মকানুন মেনে আমার আর রিদিতার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়েতে সকল বন্ধুবান্ধব উপস্থিত ছিল, শুধু আমার পরিবার আর আত্মীয় স্বজনরাই উপস্থিত ছিল না। তাদের কথা ভেবে খুব খারাপ লাগছে। রিদিতা ওর জিতকে প্রাধান্য দিয়ে হয়তো আমাকে বিয়েটা করতে বাধ্য করেছে, কিন্তু আমার মনের অবস্থা একবারও বুঝতে চেষ্টা করলো না। ছাদের কিনায় এসে আনমনে ভাবছি, পড়াশোনা করতে এসে বিয়ের চক্রে যে এভাবে পড়ে যাব তা কখনো কল্পনাও করিনি। ওইদিকে বাবা মা, ভাইয়া, ভাবি তারা হয়তো আমার বিয়ের কথা জানতে পারলে অনেক কষ্ট পাবে। এখন এসব ভেবেই বা কী হবে? বিয়ে তো আমি স্বইচ্ছায় করিনি। আনমনে ভেবে পিছনের দিকে ফিরে তাকাতেই নিলয়, তানভীর, তানিয়া তাদেরকে দেখতে পেলাম। চুপ হয়ে আছি দেখে তানিয়া বলে ওঠে, কিরে, মন খারাপ করে আছিস কেন? এটা তোরাই ভালো জানছস। রনি, প্লিজ মন খারাপ করিস না। রিদিতা তোকে আগে থেকে পছন্দ করত, যার দারুণ ও নিজেই আগ বাড়িয়ে তোর সঙ্গে বন্ধুত্ব করেছে। এসব কিছুই ভালোবাসার স্বার্থে করেছে। মুন্না ভাইকে নিয়ে রিদিতাও অনেক ভয় পেত যদি তোর সত্যি কোনো ক্ষতি করে ফেলে। এই ভয় ভালোবাসার কথাটি প্রকাশ করেনি, বরং তোকেও বুঝতে দেয়নি। ইভেন আমাকেও অনেকদিন পর জানিয়েছে। পরিশেষে তুই কি করলি? মুন্না ভাইয়ের সামান্যতম ধমকানোতে রিদিতাকে ইগনোর করতে শুরু করলি। তোর এই ইগনোর করাটা সত্যি নিতে পারছিল না। তারপর আর কি, রিদিতা ওর ভাইয়াকে সবটা বলে প্ল্যান করে তোকে ব্ল্যাকমেল করে বিয়েটা করে ফেলে। তানিয়ার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। রিদিতা আমাকে সত্যি সত্যি ভালোবাসতো, আর আমি কিছুই টের পেলাম না। তবে রিদিতাকে একটু শাস্তি ভোগ করতেই হবে। আমাকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিয়েছে, এর শাস্তি যদি না দেই তো কেমনে কি? কিরে, কোথায় হারিয়ে গেলি? তানিয়ার কথায় ভাবনার ঘোর কেটে গেল। মানে কি যেন বলছিলি? কিছুই না, তুই এখন বাসর ঘরে যা। রাত প্রায় 12টা বাজতে গেল। ওইদিকে বেচারা রিদিতা তোর অপেক্ষায় প্রহর গুনছে মনে হয়। ধ্যাত তেরি, আমি আছি টেনশনে, তুই আছিস ফাইজলামোর মুডে। বন্ধু, লেট করছিস কেন? যা, বিড়ালটা আগেই ভাগেই মেরে আয়, নয়তো হাতছাড়া হয়ে যাবে। তানিয়া, নিলয়, তানভীর তারা আমাকে নিয়ে দুষ্টুমি ফাইজলামা করছে। এর মধ্যে হঠাৎ রিদিতা ছাদে এসে কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে রুমে গিয়ে দরজা বন্ধ করে বলে ওঠে, এই যে হিরো, আমাকে এখানে বসিয়ে রেখে ছাদে আড্ডা দিচ্ছিলেন কেন? মন চাচ্ছিল তাই ছাদে আড্ডা দিচ্ছিলাম, তাতে তোর কি? এখন থেকে আমার ওই সব, বুঝলেন? কিন্তু আমি কেন জানি আনন্দিত হতে পারছি না। মনটা খারাপ নিয়ে বিছানায় বসে পড়লাম। আমার চেহারায় বিষণ্ণতা প্রতিচ্ছবি দেখে রিদিতা বলে ওঠে, সরি, আমি আসলে তোকে এতটা প্যারা দিতে চাইনি। তোর ইগনোর করাতে আমি সত্যিই অনেক আপসেট হয়ে যাচ্ছিলাম। ভাবতাম এই বুঝে আমার কাছ থেকে একেবারেই চলে যাচ্ছিস। রিদিতার অনুশোচনায় কথাটি শুনে তার দিকে তাকিয়ে বলে উঠি, তুই আমাকে যে ভালোবাসতি এ কথা একবারও প্রকাশ করসনি। আমাকে একবার জিজ্ঞেস করে তো জানতে পারতি। তা না করে এমন এক কাণ্ড করে ফেললি, তা সত্যি অবিশ্বাস্য। আমার ভালোবাসার কথা তোকে বললে কি হতো? উল্টো কোনো কিছু না ভেবে আমাকে না করে দিতি। কারণ একটাই ছিল, আমার ভাই সন্ত্রাসী, আর ভাইকে তুই অনেকটাই ভয় পাইতি। এর জন্যই তোকে ভালোবাসার কথাটি বলতে পারি নাই। তা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের বিষয়টি এত জলদি করলি কেন? তুই জানছস না আমি এখন স্টুডেন্ট, বাবার টাকায় চলছি।
তার সঙ্গে লেখাপড়াও করছি। এখন তো আমার ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে গেল দেখছি। তোর এই পাগলামোতে আমার রঙিন লাইফটা এখন সাদা কালোতে পরিণত হয়ে গেল। রাগে পুরো শরীর রিরি করছে। মন চাচ্ছে হৃদিতাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দেই, কিন্তু ওর সন্ত্রাসী ফাইটার জন্য পিছুপা হতে হচ্ছে। নিজের রাগ নিজের মাঝেই ধামাচাপা দিতে হচ্ছে। ধুর, লাইফটাকে শেষ করে দিল। এসব ভেবে কম্বল মুড়িয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমাকে জড়িয়ে ধরে কানের কাছে এসে বলে, ঘুমিয়ে পড়ছিস কেন? আজ না আমার বাসর রাত? কথাটা শেষ হওয়া মাত্রই হৃদিতাকে ঝটকানি মেরে সরিয়ে দিয়ে বললাম, কিসের বাসর রাত? আজ আমার মরণ রাত। আমার কথা শুনে হৃদিতার হাসি উজ্জ্বল চেহারা নিমিষেই মলিন করে বলে, ছি, এসব অলক্ষণের কথা মুখে আনতে নেই। বুঝতে পারছি আমার উপর তোর অনেক রাগ জমে আছে। চাইলে আমাকে আঘাত করে তোমার রাগ নিরবন করতে পারো, বাধা দিব না, কিন্তু রাগের ঘোরে এসব অলক্ষণে কথাবার্তা বলো না প্লিজ। হৃদিতার আদো কান্না চেহারা দেখে এবার বুঝতে পারলাম মেয়েটা সত্যিই আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা ছাড়া এরকম পাগলামি করা সম্ভব না। এমন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে মন্দ হয়নি। তারপরও ও আমাকে আরেকটু বাজিয়ে দেখতে হবে সে কতটা আমায় ভালোবাসে। আনমনে ভাবতেই হৃদিতা আদো কান্না সুরে বলে, কি ভাবছো? হৃদিতাকে কাঁদানোর জন্য বললাম, ভাবছি কি করে নিজের জীবন শেষ করা যায় সে চিন্তাই করছি। কিন্তু নিজের জীবন নিজ হাতে তো শেষ করা সম্ভব না, তাই অন্য কোনো উপায় ভাবতেছি। বাসর রাতে সবাই কত রোমান্টিক কথা বলে, আর তুমি আমাকে এসব বলে কাঁদাতে যাচ্ছ? তোর সঙ্গে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছা করছে না। কখনো আমার কাছ থেকে ভালোবাসা পাবি না। স্ত্রী হিসাবে আমার কাছে অবহেলিত হয়ে থাকবি। এই বলে কম্বল আর বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। চোখ বুঝতেই ঘুমের রাজ্যে কখন হারিয়ে গেছি তা নিজেও জানি না। সকালে পাখির কিচিরমিচির শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে পাশে তাকাতেই লক্ষ্য করলাম হৃদিতা সোফায় বসা অবস্থায় ঘুমিয়ে আছে। একদম বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে। এমনিতেই অনেক রূপবতী, ঘুমানো অবস্থায় তার রূপের ঝলক আরও বৃদ্ধি পেয়েছে। ইচ্ছা না থাকার পরেও তার কপালে চুমু এঁকে দিতেই হঠাৎ নড়ে চড়ে ওঠে। দেখে জলদি ওখান থেকে সরে যেতে চাইলেই পিছন দিক থেকে হৃদিতা বলে ওঠে, রাতেই না বললেন আমাকে একটুও ভালোবাসবেন না, এখন আবার লুকিয়ে কিস খাওয়া হচ্ছে তাই না? এই রে, ধরা খেয়ে গেলাম। ঘুমিয়ে তো ছিল, টের পেল কেমনে? নাকি আমার আগে ঘুম ভেঙেছে? যাই হোক, কোনো এক কথা বলে বিষয়টা ধামাচাপা দিতে হবে। মানে তোর কপালে মশা বসেছিল, তাই মশাটাকে মারতেই কাছে গিয়েছিলাম, এছাড়া অন্য কিছু না। জনাব, আপনার মনে দুষ্টুমির উদয় হয়েছে, তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই বলে আমার একদম নিকটে এসে বলে, এত সংকোচ বোধ করছো কেন গো? আখপিচ তো আমার কাছেই তোমাকে ধরা দিতে হবে। অসম্ভব, তোকে আমার স্ত্রী হিসেবে মেনে নিচ্ছি না। মেনে তো আপনাকে নিতেই হবে জনাব। হৃদিতা, বাইরে বের হ, কত রোমান্স করবি। দরজার ওপাশ থেকে তানিয়ার কথাটি শুনে হৃদিতা আমার কাছ থেকে চট করে সরে গেল। হৃদিতার কাণ্ড দেখে আনমনে হেসে উঠলাম। আমার হাসি দেখে হৃদিতা বলে, কি হলো, হাসতেছো কেন? এমনি। দরজার ওপাশ থেকে তানিয়া দরজা ধাক্কা মেরে বলে ওঠে, কি রে, দরজা খুলবি নাকি ভেঙে ভিতরে যাব? আরে আসতেছি, দাঁড়া। হৃদিতা এই বলে দরজা খুলে দিল। প্রথম তানিয়া রুমে প্রবেশ করলো, তারপর এক এক করে তানভীর, নিলয়, শফিক, রাজু সবাই এসে আমার দিকে তাকিয়ে ফাইজলামো শুরু করে বলে ওঠে, বাসরাত কেমন কাটলো দোস্ত? তোদের মুখে আর কোনো কথা নেই, এসেই এইটা বলতে হবে? অদ্ভুত। এই বলে তাদেরকে পাশ কাটিয়ে ওয়াশরুমে গেলাম। শালা, তোরা বন্ধু নামের হারামি, মাফিয়ার বোনকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। বুঝতে পারছিস না বাসরাত কেমন হবে? এটা আবার আমাকে জিজ্ঞেস করতে হবে নাকি? আনমনেই একাই বকবক করছি। অপরদিকে এই যে আপুমনি, বাসরাত কেমন কাটালেন? আর বলিস না, এতদিন সিনেমায় যে কাহিনী দেখেছি সেম কাহিনী আমার সঙ্গে হয়েছে। মানে? কাল রাতে আমাদের স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন হয়নি রে। অনেক স্বপ্ন ছিল ফুলশয্যার রাতে স্বামীর সঙ্গে প্রেমালাপ করব, কিন্তু খবিশটা রেগে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমারও কোনো কিছু বলার সাহসও হচ্ছিল না। নিরুপায় হয়ে তার পাশে রাত পাড়ি জমিয়েছি। খবিশটা একবারও জিজ্ঞেস করলো না যে বিছানায় না ঘুমিয়ে সোফায় কেন ঘুমাচ্ছি। কি আর করার, বিয়েটা হয়তো ও করতে চায়নি, কিন্তু তার ভাইয়ের চাপে মত দিতে বাধ্য হয়েছে। যাই হোক,
তুই ওকে আরো অনেক বেশি ভালোবাসবি, যাতে তোকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে না পারে। ঠিক আছে, আমি বরং সেটাই করব। এবার আমরা তাহলে আসি। ওকে। এইদিকে ওয়াশরুম থেকে বের হয়ে লক্ষ্য করলাম পুরো রুম ফাঁকা। কি ব্যাপার? তানভীর, নিলয়, শফিক তারা কোথায় গেল? ধ্যাত, হারামিগুলো না বলেই চলে গেল। আনমনে ভেবে বিছানায় বসে আছি। হঠাৎ দরজা খোলা শব্দ পেয়ে দরজার দিকে তাকাতেই লক্ষ্য করলাম হৃদিতা খাবার হাতে নিয়ে আসছে। এইদিকে খিদেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই যে জনাব, খেয়ে নিন খিদে নেই। প্লিজ। বললাম না খিদে নেই। এত করে যখন বললাম খেতে যাচ্ছেন না, তো না খাইয়ে থাকেন, গেলাম আমি। আমিও কোনো কিছু না বলে চলে যাচ্ছি দেখে হৃদিতা পিছন দিক থেকে ডাকলেও না শুনে দরজা টপকাবো, এর মধ্যে আচমকাই মুন্না ভাই এসে বলে ওঠে, রনি কোথায় যাচ্ছ? দেখো না ভাইয়া, ও না খেয়ে বের হচ্ছে, আমার কোনো কথাই শুনছে না। হৃদিতার অভিযোগ সুরে কথাটি শুনে মুন্না ভাই দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে, সে কি, না খেয়ে যাচ্ছ কেন? ভাইয়া আমার খিদে নেই। তা তো বললে চলবে না। এই রিদিতা, টেবিলে খাবারগুলো রেডি কর। এই বলে মুন্না ভাই আমার হাত ধরে টেবিলের দিকে নিয়ে গিয়ে চেয়ার টেনে ইশারায় বসতে বলে। আমিও বাধ্য ছেলের মতো বসে পড়ি। তারপর এক এক করে খাবারের আইটেম হৃদিতার সামনে এগিয়ে দেই। ইচ্ছা না থাকার পরেও খেতে শুরু করি। কিছুক্ষণ নীরবতা থাকার পর মুন্না ভাই বলে ওঠে, পৃথিবী জুড়ে আপনজন বলতে আমার ছোট বোনটাই আছে। অকালে মাকে হারিয়েছি। মার মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করে আমাদের অবহেলা অনাদারে ফেলে চলে যান। অনেক কষ্টের মাঝে আমার এই ছোট বোনটাকে কোলে পিঠে বড় করেছি। কখনো তার চোখের জল আসতে দেইনি। নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে আর ছোট বোনটার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি। তবে আমার বোনটা অনেক চাপা স্বভাবের, কখনো মুখ ফুটে কখনো কিছু আবদার করে না। আমি আন্দাজ করে এক এক সময় এক এক সারপ্রাইজ তাকে এনে দিতাম। সেদিন ওকে যখন কান্না করতে দেখলাম, তখন জিজ্ঞেস করলে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ভাইয়া তোমার জন্য আমার বন্ধুবান্ধব ইগনোর করে চলে, কথা বলে না। কথাটি শুনে আবার যখন জিজ্ঞেস করলাম, কে কথা বলে না আমাকে বল, তখন সে তোমার নামটি বলেছিল। আমি ভেবেছিলাম ও শুধু তোমাকে বন্ধু ভাবে না, তার থেকেও অন্য কিছু। আনমনে ভেবে সন্দেহবশত জিজ্ঞেস করি, তুই কি রনিকে ভালোবাসিস? আমার কথায় শব্দে না প্রকাশ করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়েছিল। তারপর কোনো কিছু না ভেবেই বিয়ের সিদ্ধান্ত নিয়েই নিই এবং তোকে ভয় দেখিয়ে বিয়েতে মত নিতে বাধ্য করি। এটা অবশ্যই বড় অন্যায় করে ফেলেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর তোমাদের পড়াশোনার বিন্দুমাত্র ক্ষতিও আমি হতে দিব না, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারো। মেসে থাকার কোনো দরকার নেই, আমাদের এখানেই থাকবে। প্রয়োজনে তোমার বাবা মার সঙ্গে কথা বলে সবকিছু স্বাভাবিক করব। এতে যদি ওনাদের পা পর্যন্ত ধরতে হয় তো আমি তাই করব। তারপরও নিজের মাঝে রাগ কিংবা মন খারাপ নিয়ে থেকো না ভাই, প্লিজ। মুন্না ভাইয়ের এরকম কথাবার্তা শুনে একটু না অনেকটাই অবাক হয়েছি যে মুন্না ভাই মানুষকে হুমকি ধুমকি কথা বলে, আজ আমার সঙ্গে এত মলিন ভাষায় কথা বলছে, তা সত্যি অবিশ্বাস্য। হয়তো বিয়েটা আমার বাধ্য হয়ে করতে হয়েছে ঠিকই, কিন্তু হৃদিতাকে যে আমার অপছন্দ তেমন কোনো বিষয় না। স্ত্রী হিসাবে হৃদিতাকে আমার বেশ পছন্দই হয়েছে। এসব ভেবেই বলে উঠি, আচ্ছা ভাইয়া ঠিক আছে। হৃদিতাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, কিন্তু আমি তো এখনো বেকার। হৃদিতার দায়িত্ব তোমাকে এখনই নিতে হবে না। যতদিন না তোমার পড়ালেখা শেষ হচ্ছে না ততদিন তোমরা আমার দায়িত্বেই থাকবে, সমস্যা নেই। জি আচ্ছা। মুন্না ভাই চলে যাবার পর হৃদিতা বলে ওঠে, ভাইয়া হয়তো তোমাদের চোখে খুনি, সন্ত্রাসী, কিন্তু আমার চোখে পৃথিবীর সেরা ভাইদের মধ্যে আমার ভাইয়া একজন। তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই বলে হৃদিতা চোখের জল মুছে রুমে চলে গেল। বুঝতে পারলাম সে অনেকটাই ইমোশনাল হয়েছে। বাসায় ভালো লাগছে না দেখে ক্যাম্পাসের মাঠে আড্ডা দিতে চলে আসলাম। বন্ধুরা আমাকে দেখা মাত্রই খোঁজা মেরে বলতে শুরু করলো, কি বন্ধু, পরিশেষে মাফিয়ার বোনকে বিয়ে করে ফেললি? একদিক থেকে ভালোই হয়েছে, আমাদের সঙ্গে আর কেউ উচ্চ গলায় কথা বলতে পারবে না, বিকজ তুই আমাদের সঙ্গে আছিস। ধুর, বাদ দে তো এসব কথা। এমনিতেই অনেক প্যারায় আছি, কোনো কিছুতেই ভালো লাগছে না। সে কি, কাল বিয়ে করলি আজই বলছিস ভালো লাগছে না? গুরু, আর কটা দিন যাক, তারপর নয় একটু মুখে উচ্চারণ করিল শুরু। ব্যাস, বন্ধুদের এক দুই কথায় আড্ডা ভালোই জমে গেল। মন খারাপ থাকলেও এখন আর তা নেই। আড্ডা শেষ করে হৃদিতাদের বাসায় না গিয়ে সোজা মেসে চলে আসলাম। বাড়িওয়ালা আমাকে দেখেই বলে ওঠে,
বাবা তুমি মেসে থেকো না প্লিজ, ভীষণ ঝামেলায় পড়তে হবে। আঙ্কেল, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? মুন্না ভাইয়ের কঠোর আদেশ, তা আমাকে পালন করতেই হবে। ও আচ্ছা। এই বলে ম্যাচ থেকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আর ভাবছি মুন্না ভাই সত্যি অনেক বড় মাপের সন্ত্রাসী। বাড়িওয়ালাকে কি না কি বলেছে, সে কথায় বাড়িওয়ালা মানতে বাধ্য হয়েছে। আমার লাইফে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কখনো কল্পনাও করিনি। ভাগ্যের লিখন এমনই হয়তো ছিল। আর মনে ভাবছি আর গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ পকেটে রাখা ফোনটা কেঁপে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে লক্ষ্য করলাম হৃদিতার কল। গুরুত্ব না দিয়ে কেটে দিলাম। ব্যাস, আবারও কল দিল। এবার কলটা কেটে না দিয়ে রিসিভ করে বললাম, ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে হৃদিতা বলে, আমার কল রিসিভ করছো না কেন? কল রিসিভ না করলে কথা কার সঙ্গে বলছিস? প্রথমবার তো কল কেটেই দিলা। আমার ইচ্ছা হয়েছে, কল রিসিভ করিনি। তো কোনো সমস্যা? হয়েছে, আর বলতে হবে না, বাসায় আসো। যেতে পারবো না। এসে পড়ো, নয়তো ভাইয়ার লোকজন পাঠিয়ে দিব কিন্তু। থাক, লোকজন পাঠিয়ে দিতে হবে না, আমি আসতেছি। কল কেটে তারপর তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম। রুমে এসে হৃদিতাকে কিছু একটা বলতে যাব, এর মধ্যে হৃদিতা আচমকাই এমন একটা কাণ্ড করলো তা সত্যি অবিশ্বাস্য। হৃদিতার উদ্দেশ্যে বলে উঠলাম, আমাকে এভাবে হাতের নাগালে নাচাচ্ছিস কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে হৃদিতা বলে ওঠে, চোখটা একটু বন্ধ করো তো। হঠাৎ চোখ বন্ধ করব কেন? প্লিজ বন্ধ করোই না, সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম, তবে বেশিক্ষণ থাকতে পারবো না। ওকে। হৃদিতার কথা মতো চোখ বন্ধ করা মাত্রই হৃদিতার ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম, তবে বেশিক্ষণ না। চোখ মেলে তাকানো মাত্রই হৃদিতা দৌড়ে পালিয়ে গেল। এই দিকে হৃদিতার ঠোঁটের উষ্ণতা পেয়ে কেমন জানি একটা ঘোরের মাঝে পড়ে গেলাম। এরকম একটা কাজ করবে তা সত্যি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। এখন শুধু ঘুরে ফিরে হৃদিতার ঠোঁটের উষ্ণতায় পেতে ইচ্ছা করছে। পালিয়ে যাবে কোথায়? আমার সামনে তো ওকে আসতেই হবে, তখন আমিও তার বদলা ভালোভাবেই নিব। রুম থেকে বের হয়ে হৃদিতাকে আশেপাশে খুঁজতে লাগলাম। চারিদিক চোখ বুলিয়ে নিলাম, কোথাও নেই। ফোনটা বের করে কল দেওয়া মাত্র কিচেন রুম থেকে হৃদিতার ফোনটা বেজে উঠল। তারপর এদিক সেদিক না তাকিয়ে কিচেন রুমে গিয়ে লক্ষ্য করলাম খুব মনোযোগ সহকারে রান্না করছে। তার হাতের নাগালে ফোন কল টুন বাজছে, সেদিক কোনো ভ্রুক্ষেপ নেই। আমিও কম কিসের স্যুট করে পিছনে গিয়ে হৃদিতাকে জড়িয়ে ধরলাম। আচমকায় জড়িয়ে ধরাতে কেঁপে ওঠে, তোতলিয়ে বলে, কে? আপনার হাজবেন্ড। ও আচ্ছা, হঠাৎ কি মনে করে আমার কাছে আসলেন? আমার বউটাকে একটু আদর করতে চলে আসলাম। ব্যাস, কথাটি শুনেই হৃদিতা আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিবার চেষ্টা করে বলে ওঠে, না না, আদরের কোনো দরকার নেই, দেখছো না রান্না করছি, ছাড়ো আমাকে। ছাড়বো না। তখনকার সারপ্রাইজটাতে আমার মন ভরেনি, সুতরাং সারপ্রাইজটা পুনরায় আবার চাই। এই বলে হৃদিতার গলায় নাক ডুবিয়ে দিলাম। কিচেন রুমে এসে আপনাকে এত রোমান্টিক হতে হবে না, কেউ দেখে ফেললে লজ্জায় মুখ দেখাতে পারবো না, ছাড়েন বলছি। এত সুন্দরী বউ পাশে থাকলে সবাই রোমান্টিকই হবে, তাহলে আমার কি দোষ? এই বলে হৃদিতার ঠোঁটের উষ্ণতা নিতে যাব, হঠাৎ গরম চেনি হাতে চেপে ধরাতে চট করেই হৃদিতার কাছ থেকে সরে গিয়ে বলে উঠি, আহ বউ না ডাকাত, একটু কাছে এসেছি বলে গরম চেনি ছ্যাঁক দিতে হবে? ধুর, তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। মানা করার পরেও শুনছিলাম না কেন? ঠিক আছে, ভুল আমারই হয়েছে, আপনি রান্না করেন। এই বলে রেগে মেগে কিচেন রুম থেকে চলে আসলাম। তোর মুডটাই নষ্ট করে দিল। কিছুক্ষণ পর হৃদিতা রুমে এসে দুষ্টুমি সুরে বলে ওঠে, কেমন লাগে? ফুলসজ্জার রাতে আপনি আমাকে ছ্যাঁকা দিয়েছেন, তাই এর প্রতিশোধ নিলাম। এবার তাহলে আমিও প্রতিশোধটা নিয়ে নেই, দাঁড়া। এই বলে বিছানা থেকে নেমে হৃদিতার দিকে এগিয়ে যাচ্ছি। দেখে ও পালানোর চেষ্টা করা আগে খপ করে তার হাত ধরে হ্যাঁচকা টেনে বুকে জড়িয়ে নিয়ে বললাম, এবার তোর কাছ থেকে আমাকে কেমনে সরাবি? নিজেকে বাঁচানোর টেকনিক আমার জানা আছে, তা দেখতে চাও? পারমিশন পাওয়া মাত্রই হাতে সজোরে কামড় বসিয়ে দিল। ব্যথা পাওয়া সত্ত্বেও মুখে হাসি এনে বলে উঠলাম, এই সামান্য কামড়ে আমার কিছুই হবে না, বুঝছিস? একটুও ব্যথা পাওনি? না, পাইনি। এই বলে হৃদিতাকে বিছানায় নিয়ে প্রথমেই কপালে চুমু এঁকে দিলাম। তারপর স্বামী স্ত্রীর মধুর ভালোবাসায় দুইজনে হারিয়ে গেলাম। আলিঙ্গনের পর হৃদিতা
আমার বুকে মাথা রেখে জড়িয়ে শুয়ে আছে। দুইজনের মাঝে কোনো কথা নেই। মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের দুইজনেই বাকরুদ্ধ হারিয়েছে। নীরবতার প্রহর ভেঙে হৃদিতা বলে ওঠে, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? নীরবতার মাঝে হৃদিতার কথাটি শুনে থতমত খেয়ে বলে উঠি, চলে যাবার প্রশ্ন আসছে হঠাৎ? না মানে, বিয়ে তো আমাকে স্বইচ্ছায় করনি, চাপে পড়েই মত দিতে বাধ্য হয়েছ। এর জন্য তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। হ্যাঁ, যেতেও পারি, ঠিক নেই। ফাইজলামো করে বলতেই হৃদিতা ভীষণ ক্ষেপে আমার বুকের উপরে উঠে বলে, এ কথা মুখে আরেকবার উচ্চারণ করলে বড্ড খারাপ হয়ে যাবে কিন্তু। আরে বাবা, রাগ করছো কেন? ফাইজলামো করে বলছি তো। অনেক হয়েছে, ছাড়ো আমাকে। আরে কোথায় যাচ্ছ? থাকো না আরেকটু। আজ না হোক, কাল ঠিকই আমাকে রেখে চলে যাবা। মাঝখান থেকে এত মায়া বাড়িয়ে লাভ কি? ছাড়ো আমাকে। বললাম তো ফাইজলামো করে বলছি, তারপর রাগ কেন করছো? তাহলে আমার মাথায় হাত রেখে বলো, কখনোই আমাকে ছেড়ে যাবা না। আচ্ছা ঠিক আছে, যাব না। আর যদি যেতেই হয় তো আমার বউটাকেও সঙ্গে নিয়ে যাব। খুশি? সত্যি? হুম। এই তো আমার লক্ষ্মী বর। এই বলে রীতিতা আমার কপালে চুমু এঁকে দিল। মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, খুব জলদি ওকে আমার বাসায় নিয়ে যাব। হয়তো বাবা মা ভাইয়া তাদের কাছে একটু বকাঝকা শুনতে, কিংবা দুই এক একটা থাপ্পড়ে খেতে হবে। তারপর তো ঠিকই তাদের কাছে টেনে নিবে। আনমনে ভেবেই মার কাছে ফোন দিলাম দুই একবার কলটুন বাজার পর আম্মু রিসিভ করে বলে ওঠে, বাবা কেমন আছিস? হ্যাঁ আম্মু, ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালোই আছে। তোর পড়াশোনার কি কি খবর? হ্যাঁ, ভালো। কি ব্যাপার, তুতলিয়ে কথা বলছিস কেন? না মানে, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বল, শুনছি তো। আম্মু, আমি এখানে বিবিএ করে ফেলেছি। বাদর ছেলে, কি বললি? আবার বল দেখি। তারপর আম্মুকে স্পষ্ট ভাষায় যখন বললাম এখানে বিয়ে করে ফেলছি, ব্যাস, আম্মু তো রেগে মেগে আগুন হয়ে ঝাঁঝালো কণ্ঠে যা বলল। বাদর ছেলে, তোকে লেখাপড়া করতে পাঠিয়েছে আর তুই ওখানে আমাদের ছাড়াই এইসব করেছিস? তোর ওখানে কালকে আমি যাচ্ছি। মার রাগান্বিত সুরে কথাটি শুনে অনেকটাই ভয় পেয়ে যাই, কারণ মার রাগ করলে ভীষণ ঝামেলায় আমাকে পড়তে হয়। আমার সুপারিশ তো একমাত্র মা করে, আর এখন দেখছি পুরোই বিপক্ষে চলে গেছে। তার দিক থেকে রিয়্যাক্ট করা অস্বাভাবিক কিছুটা। তারপর ওর মা রাগান্বিত আচরণে ভয় করছে। মা যে রিয়্যাক্ট করলো, বাবা শুনলে তো বাসায় তুলবে না। এখন এসব ভেবে আর লাভ নেই, যা হবার তা হবেই। রাতে ঘুমানোর সময় এসব চিন্তা ভাবনা করছি। হৃদিতা আমাকে চিন্তিত দেখে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো? ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠলাম, মাকে আমাদের বিয়ের বিষয়টা জানিয়ে দিয়েছি। উনি আমার মুখে বিয়ে নামক শব্দটি শুনেই অনেকটা রেগে যান এবং কালকেই আসতে চাইছে। বুঝতে পারছি না মা এখানে আসলে কি হবে। হৃদিতা আমার কথাগুলো শুনে বিষণ্ণ মুখটি কালো করে বলে, আমার জন্য তোমাকে অনেক বকাশোকা শোনাবে। এই পাগলি, তুমি মন খারাপ করছো কেন? মা তো আমাকে ছোট থেকে বকাঝকা করে। তার বকা শুনে হজম করার শক্তি আমার আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হৃদিতা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তুমি যদি কোনো কারণে আমাকে ছেড়ে চলে যাও তো আমি সত্যিই মরে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, যত কিছুই হোক না কেন। তুমি আমার হাতটি ছেড়ে যাবা না তো? হৃদিতার কথাটি যেন কলিজায় লেগে গেল। একে যতই দেখছি ততই মন জয় করে নিচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ভালোবাসার মানুষটি কখনো হাতছাড়া করব না। আনমনে ভেবে হৃদিতাকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে নিলাম। হৃদিতাও আমার বুকে মুখ গুজে চুপটি মেরে ঘুমিয়ে পড়ল। হৃদিতাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির স্থানে সে ঘুমিয়ে পড়েছে। দৃশ্যটি আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগছে। নিজের অজান্তেই হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ও আমাকে ঝাপটে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিচ্ছে। চিন্তা ভাবনায় রাতটা নির্ঘুমে কেটে গেল। ফজরের আজানের আগেই কখন যে ঘুম ধরে আসছে তা আমি নিজেও জানি না। সকালে হৃদিতার মিষ্টির কোকিল কণ্ঠে ডাকে ঘুমটা ভেঙে গেল। আমার চোখ লাল বর্ণ দেখে হৃদিতা বলে ওঠে, কি ব্যাপার, তোমার চোখগুলো এমন লাল বর্ণ ধারণ করেছে কেন? নিশ্চয়ই রাতে ঘুম হয়নি। হ্যাঁ, ঘুম হয়েছে তো। মিথ্যা বলছো কেন? তোমার চোখ প্রমাণ দিচ্ছে রাতে ঘুমাওনি। এবার আর লুকানোর চেষ্টা করলাম না, বলে ফেললাম। আসলে চিন্তা ভাবনা বেশি থাকায় ঘুমাতে পারিনি। মাকে নিয়ে আমার বেশি চিন্তা হচ্ছে। যে মানুষটা আমার সুপারিশ সবসময় করত, সে এখন আমার বিপক্ষে চলে গেছে। তার মানে বুঝতে পারছো,
ব্যাপার কেমন কঠিন হয়ে দাঁড়াবে। ভাবনার কোনো প্রয়োজন নেই, নিয়তির উপর সব ছেড়ে দাও। এই বলে আমার কপালে চুমু এঁকে হৃদিতা রুম ত্যাগ করলো। হৃদিতার কথায় কিছুটা স্বস্তি পেলাম। সকালের পর্বটা এমনই কেটে গেল। বিকেলে বাবা মা তার সঙ্গে ভাইয়া ভাবি সবাই চলে আসছে। মা আমাকে দেখে কোনো কিছু না বলেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল এবং অজস্র বকাবকি শুরু করলো। বাবা শুধু দাঁতে দাঁত চেপে চোখ রাঙিয়ে তাকাচ্ছিল। ভাইয়া ভাবি তারাও আমাকে বোঝাতে লাগলো কাজটি আমি মোটেও ঠিক করিনি। কিছুক্ষণ এভাবে পরিস্থিতি গরম থাকলো। মুন্না ভাই এসে সমস্ত ঘটনায় বাবা মাকে বলল এবং ক্ষমা চাওয়ালো। ভাইয়া ভাবির সুপারিশে মা আর অমত পোষণ করলো না। পরিশেষে বলে উঠল, যা হবার তা হয়েছে, এখন আমার ছেলের বউকে দেখতে চাই। সে কই? মার কথা শুনে চারদিক চোখ বুলিয়ে নিলাম। রীতিতা নেই। তারপর রুমে গিয়ে লক্ষ্য করলাম ফ্লোরে হাঁটু মুড়ে কান্না করছে। বুঝতে পারলাম সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে কান্না করছে। তারপর রীতিতাকে বাবা মার সামনে নিয়ে গেলাম। রীতিতাকে দেখেই মা নিমিষেই ঠান্ডা হয়ে বলে ওঠে, বাহ, বৌমা তো অনেক রূপবতী আছে দেখছি, তবে তার গুণগুলো দেখার বাকি আছে। আন্টি, আমার বোন যেমন সুন্দর তেমন তার মনটাও অনেক সুন্দর। আপনাকে অনেক সেবা যত্ন করবে। কি বৌমা, সেবা যত্ন করবে তো আমায়? হ্যাঁ মা, অবশ্যই আপনার সেবা যত্ন করব। আমার তো আর মা নেই, মার ভালোবাসাও আমি পাইনি, তবে তার শূন্যতায় অনেক কেঁদেছি। আজ আপনাকে মায়ের আসনে পেয়েছি, সুতরাং আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও সৎ আচরণ করব। ব্যাস। রীতিতার কথাতে মা গলে একদম পানি। তবে বাবা আমার প্রতি একটু নারাজ। তাকে হাত করতে কিছুদিন সময় লাগবে, তা খুব ভালোভাবেই বুঝতে পারছি। পরিশেষে রীতিতাকে আমার পরিবারজন সবাই মেনে নেয় এবং বড় ভাইয়া মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলে, এই বিয়ে পুনরায় আবার হবে, আর তা খুব জমজমাটভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা বিয়ের বিধি ব্যবস্থা শুরু করুন। এবার দুই পক্ষেই ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। হ্যাঁ, তাই হবে। 1 সপ্তাহ পর আজ দুই পরিবারের ধুমধামে করেই বিয়েটা সম্পূর্ণ হলো। এবার আমার কোনো মন খারাপ লাগা নেই। মনের মধ্যে অজস্র আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। আমার পরিবারে একমাত্র বাবাই শুধু মন খারাপ নিয়ে আছে। হয়তো আমার বিষয়টা মেনে নিতে পারছে না, তবে খুব শীঘ্রই তার রাগ ভাঙিয়ে ছাড়বো। এই যে আমার প্রাণের দেবর, ছাদে একা একা মোবাইলে কি লেখালেখি করছো? ওইদিকে হৃদিতা যে তোমার অপেক্ষায় আদৌ কান্না প্রায়। লেখালেখি বাদ দিয়ে ভাবির উদ্দেশ্যে বলে উঠলাম, না মানে ইউটিউবে টুকটাক গল্প লেখালেখি করি, তো এর জন্য নিজের ঘটনাগুলো গল্প আকারে ইউটিউবে পাবলিশ করছি। ওরে আমার লেখক দেবর রে, এখন লেখালেখি বন্ধ করে হৃদিতার কাছে যাও। মেয়েটা অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষায় বসে আছে। না, আর একটু লেখা বাকি আছে, এইটা শেষ করেই যাচ্ছি। এ কথা বলা মাত্রই ভাবি ফোনটা কেড়ে নিল এবং আমাকে জোর করে বাসর ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। হৃদিতা আমাকে দেখেই অভিমানে মুখ ফিরিয়ে নেয়। বিছানায় বসতে যাব, হৃদিতা আচমকাই বলে ওঠে, আই খবরদার, বিছানায় আসবে না। হঠাৎ হৃদিতার রং বদল দেখে বলে উঠলাম, কি ব্যাপার, বিছানায় আমাকে যেতে দিচ্ছ না কেন? প্রথমবার বাসর রাতের কথা মনে আছে? আমাকে যে ছ্যাঁকা দিয়েছো, তাই আজ আমিও তোমাকে ছ্যাঁকা দেব। ওই দিন তো আমার মন মানসিকতা ভালো ছিল না, এটা তো তোমাকে বুঝতে হবে। না, একটুও বুঝবো না। তুমি আমাকে ছ্যাঁকা দিয়েছো, আমিও তাই করব। প্রতিশোধ না নিলে হয় না? এই, তুমি বিছানা থেকে নামবা নাকি আমি সোফায় গিয়ে ঘুমাবো? আরে এরকম করছো কেন? থাকো তোমার বিছানায়। এই বলে রিদিতা সোফায় চলে গেল। এইদিকে আমি বেকুব বনে চলে গেলাম। কি পাগলামো করছে। কিছুক্ষণ যাওয়ার পর রিদিতার কাছে গিয়ে নরম সুরে বললাম, এই রিদিতা, ঘুমিয়ে পড়ছো কেন? বিছানায় আসো। বিরক্ত করো না, যাও এখান থেকে। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। রিদিতাকে কোলে করে বিছানার থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বললাম, পাগলামি করে আমাকে কষ্ট দিচ্ছ কেন? সেদিন আমিও একই কষ্টটা পেয়েছিলাম। এখন আমাকে ছাড়ো, নয়তো কিন্তু লোকজন ডাকবো। ডেকে কি বলবা? বলবো তুমি আমাকে বাসর ঘরে মারধর করেছো। ডাকো দেখি। পারমিশন পাওয়া মাত্রই রিদিতা জোরে আওয়াজ করে কিছু একটা বলতে যাবে, অমনি 2 ঠোঁট নিজের দখলে নিয়ে নেই। উপর দিকে রিদিতা চোখ বুজে ফেলল এবং নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। বাকিটুকু জানতে চাহিয়া লজ্জা দিবেন না। তাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তারা নিজেরাই সমাধান করুক। আল্লাহ হাফেজ।